Mugyo patut ono. Come capitaliamo? স্থানটির নাম ওয়ালা আলুস। এই অঞ্চলকে ঘিরে পৃথিবীব্যাপী ভয়ের চরম তথ্য ছড়িয়ে পড়েছিল, যা ঘটেছিল ইন্দোনেশিয়াতে। 2016 সালে স্কুল থেকে স্কাউট ক্যাম্পেইনের জন্য একদল শিক্ষার্থী সেখানের এক গ্রামের পরিত্যক্ত জায়গায় যায়। শিক্ষার্থীর ঝাঁকটা এখানে 3 দিন থাকবে। তাদের সবাইকে ওয়াইল্ড ক্যাম্পেইন থেকে সার্ভাইভাল এক্সপিরিয়েন্সের একটি প্র্যাকটিক্যাল নম্বর জোগাড় করতে হবে। এই প্র্যাকটিক্যাল নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের মেইন রেজাল্টের উপর। তবে ঝামেলা হলো এই জায়গাটা নিষিদ্ধ অঞ্চল। এখানে ক্যাম্প করা তো দূরের কথা, এখানে প্রবেশই নিষিদ্ধ ছিল। কিন্তু তারা ক্যাম্প করে। গা ছমছমে পরিবেশের মধ্যে স্কাউট দলটি ভালোই পারফর্ম করতে সক্ষম হয়, কিন্তু তাদের মস্তিষ্ক অদৃশ্য কোনো শক্তির নিয়ন্ত্রণে ছিল। সকল শিক্ষার্থীরা ভয়ঙ্কর কিছুর কবলে দিশেহারা। পুরো ক্যাম্পে আতঙ্ক, ভয়ের কালো ছাপ যেন পড়ে গেছে। কথা বলছিলাম বাস্তবে ঘটে যাওয়া ভয়ঙ্কর এই ঘটনা থেকে নির্মিত ইন্দোনেশিয়ান সিনেমা মাসাল। গল্পের শুরুতেই দেওয়া হয় এই ফিল্মটা বাস্তব ঘটনার উপর নির্মিত এবং সে ভয়ানক ঘটনার সাক্ষীর চরিত্রগুলোকে যাতে আত্মারা আবার বিরক্ত না করে, তাই ফিল্মের গল্পে সবার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। যাই হোক, গল্প শুরু হয় 2023 সালে। মিক নামক এক সাবেক স্কুল ছাত্রের কাছে তাদের স্কুল ক্যাম্পেইনের সময়ের এক ঘটনার বর্ণনা শুনতে আসে একজন সাংবাদিক, যেটা তাদের সাথে ঘটেছিল 7 বছর পূর্বে, অর্থাৎ 2016 সালে। কিন্তু মিক শুরুতে তাকে এটা বলতে চায় না এই ঘটনাটা। তবে সেই সাংবাদিকের জোরাজোরিতে অবশেষে মুখ খোলে মিক এবং সেই সময়ের অ্যালবাম বের করে তার ঘটনা বলতে শুরু করে মিক। এই ফটো অ্যালবামে তার মেয়ে বন্ধুর ছবিও ছিল। গল্পের মধ্যে যার নাম ছিল রিনি বা রিন বলে ডাকা হয়। মিক বলতে থাকে, তখন যদি আমি জানতাম এর পরিণতি কী হবে, তাহলে আমি কখনোই রিনকে সেই ক্যাম্পেইনে নিয়ে যেতাম না। মিকের এই কথার সাথেই শুরু হয় মুভির মূল কাহিনী এবং গল্প চলে যায় সে 2016 সালে সেই ক্যাম্পেইনে যাওয়ার কয়েকদিন আগের সময়ে। স্কুল থেকে ক্যাম্পেইন অ্যাক্টিভিটিসের জন্য পুরো স্কুলের স্কাউট টিমটি মাঠে প্রস্তুতি নিচ্ছিল, যাদের মধ্যে রিনিও আছে। দেখা যায় দৌড় প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করছিল রিন, কিন্তু জেনেটিক্যালি রিনের শরীর ছিল খুবই দুর্বল, হাঁফানি, যার জন্য তাকে প্রতিনিয়ত এক গাদা ওষুধ তো খেতেই হয়। একই সাথে বেশি খাটাখাটনির কোনো কিছুই সে করতে পারে না। আবার শারীরিকভাবে দুর্বল হবার কারণে প্রায় অন্য ছাত্রীদের কাছে সে বুলিংয়ের শিকারও হয়। তবে একজন আছে যে রিনের পাশে সবসময় আছে। সে হলো রিনের বান্ধবী নাইলা, যাকে সবাই নেই বলে ডাকে। রিনের অসুস্থতা হোক বা কেউ তাকে বিরক্ত করুক, নাইলা সবসময় সাধ্যমতো রিনকে সাহায্য করে। যাই হোক, এভাবেই নানান খুনসুটিতে দুই বান্ধবী ক্যাম্পেইনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। যদিও তাদের ক্যাম্প কোথায় হবে সেই লোকেশন তারা কেউ জানতো না, কারণ ক্যাম্প তৈরির কাজের জন্য এই দায়িত্ব ছিল ক্যাম্পেইনের 3 জন সিনিয়র লোকের। ক্যাম্পেইন তৈরি করা দায়িত্বরত ব্যক্তিদের নাম হলো মিক, হেরু এবং চান। এই ক্যাম্পটা কোথায় করা হবে এটাই খুঁজতে খুঁজতে তারা 3 জন তাদের ক্যাম্পেইনের জন্য একটি পারফেক্ট লোকেশনও খুঁজে পায়, যে স্থানের নাম ছিল ওয়ানা আলুস। জঙ্গলের মাঝখানে গা ছমছমে এক পরিবেশ অবস্থিত। এখানে এই লোকেশনটাকেই পছন্দ হয় সকলের। ক্যাম্পেইনের জন্য এটাই পারফেক্ট। মিক সহ বাকিরা নিশ্চিত করে এখানটায় ক্যাম্প তৈরি করা যেতে পারে। তাই চাঁদ সেখানে কিছু ছবি তুলে নেয়, কারণ এই ছবিগুলো দেখেই তো তার স্কুলে গিয়ে বাকি সবাইকে এই স্থান সম্পর্কে ধারণা দিবে। ছবিগুলো তোলার পর গাড়িতে বসে চাঁদের তোলা সেই ছবিগুলো দেখছিল মিক। জঙ্গলের ভয়াল পরিবেশে ছবিগুলো যেন একদম জীবন্ত হয়ে উঠেছিল। মিকের পুরো ফোকাস তখন ফোনের স্ক্রিনে। এরই মতো গাড়ির দরজায় নক করে চান। ঘাবড়ে গিয়ে জানালা খুলে দেয় মিক। চান জানাই দাদা সন্ত তাদের সাথে দেখা করার জন্য রাজি হয়েছে, অর্থাৎ তারা যেখানে ক্যাম্প করতে চাচ্ছে, যেখানে সর্বসাধারণের জন্য প্রবেশের কোনো অনুমতি নেই। শত শত বছর ধরে এই জায়গা এইভাবেই পড়ে আছে। এই জায়গাটা ঘিরে সত্য মিথ্যা হাজারো ভৌতিক গল্প প্রচলিত ছিল। তাই সেই এলাকার কিছু প্রবীণ ব্যক্তিত্ব এই জায়গাটা যাতে মানুষের আনাগোনা বা ক্ষতির কারণ না হয়, তাই গ্রামবাসীরা বা এলাকার লোকজন এখানে নানা রকম রিচুয়াল করে থাকে। পূজা অর্চনা বলতে পারেন। তারা বিশ্বাস করে এখানে আত্মা থাকে বা ভয় বা জিন জাতীয় কিছু, তারা যেন নিয়ন্ত্রণে থাকে বা খেপে না যায়, এটাই ছিল তাদের বিশ্বাস। বা এই স্থানে রিচুয়াল করা এমন কার্যক্রমের সাথে দায়িত্বরত একজন সিনিয়র ব্যক্তি, যার নাম হলো সন্ত,
যাকে সবাই দাদা বলেই ডাকে। যেহেতু মিক ও তার বন্ধুরা তাদের পুরো স্কুলকে ক্যাম্পেইনের জন্য এখানে নিয়ে আসবে, তাই তারা সন্তুর কাছে ক্যাম্পেইন করার জন্য অনুমতি চায় এবং একই সাথে সাহায্যও চেয়েছিল, যেন তাদের ক্যাম্পেইন তৈরিতে সাহায্য করে। কিন্তু কথা শুরু করার প্রথমেই দাদা জানিয়ে দেয় এখানে কোনো পিকনিক বা কোনো ক্যাম্পেইন জাতীয় কোনো কিছুই হবে না। সাফ জানিয়ে দেয় এটা। দাদা জানাই আমার বাপদাদারাও এখানে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে বারণ করে গেছেন। এই স্থানে জনসমাগম হোক, কোলাহল হোক, এটা কখনোই আমরা চাই না। কিন্তু হেরু বারবারই দাদাকে অনুরোধ করতে থাকে। হেরু বলতে থাকে আমাদের স্কুল থেকে খুব বেশি লোক আসবে না, তাদের সবসময় গাইড করার জন্য তো আমরা আছি। এছাড়া আমরা মাত্র 3 দিনের জন্য এখানে ক্যাম্প করব। এই 3 দিনের এই এক্সট্রা নম্বরটা সকল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আমাদেরকে অনুমতি দিন। তখন মিকও জানাই দাদা আমাদের সকল ব্যবস্থা করা হয়ে গেছে, আমাদের অনুমতি দিতেই হবে। সামনের সপ্তাহে তো আমাদের ডেট। এখন এত অল্প সময়ের মধ্যে নতুন লোকেশন খোঁজা আমাদের জন্য একেবারেই অসম্ভব। আপনি চিন্তা করবেন না, আমরা সব কিছুর খুবই খেয়াল রাখব। এই স্থানের পবিত্রতা হানি হবে এমন কিছুই করব না। তারা তো বারবার করে অনুরোধ করেই যাচ্ছিল, এই জন্য দাদা সন্ত না করতে পারে না, সে অনুমতি দিয়ে দেয়। দাদার অনুমতি তো পেয়ে গেছে। দাদার অনুমতি পেয়ে তারা সেই স্থানের আরও কিছু ছবি তুলে নেয় এবং ছবিগুলো নিয়ে তারা সকলে স্কুলে ফেরত আসে। পরের দিন স্কুলের প্রজেক্টারে সবাইকে লোকেশন সম্পর্কে জানাতে থাকে। কিন্তু জায়গাটা দেখে অনেকটা খটকা লাগে রিনের বান্ধবী নাইলার। সে তার মোবাইলে গুগল করে দেখে এই জায়গাটা নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে। সাথে সাথে বিষয়টা রিনকেও দেখায়। নাইলা জানাই এই লোকেশন থেকে এর আগে একজন ছাত্র হারিয়ে গিয়েছিল। তারা ওখানে স্কুল থেকে স্কাউট ক্যাম্পেইনে গিয়েছিল। এমনকি 2004 সালে এখানে অনেক মানুষের উপর একসাথে বশীকরণ জাদু করা হয়, যার পর থেকে স্থানীয়দের অনুরোধে বহিরাগতদের জন্য এই জায়গাটা বন্ধ। কিন্তু যেহেতু অনেক বছর পেরিয়ে গেছে, তাই মানুষ আস্তে আস্তে সব কিছু ভুলতে শুরু করেছে। এই কথাগুলো বলে নাইলা আরও একটা জিনিস দেখাতে যায় রিনিকে, কিন্তু রিনি তাকে থামিয়ে দেয়, বলে তুমি এগুলো সার্চ করা বন্ধ করো, এসব দেখলে এমনি তো পাগল হয়ে যাবে। তাছাড়া ইন্টারনেটে গুজবগুলোকে অতিরঞ্জিত করেই দেখানো হয়। তাই নাইলা তাকে আর কিছু দেখাতে পারে না। কিন্তু সে বুঝে গিয়েছিল এই জায়গাটা মোটেও নিরাপদ নয়। এভাবে প্রজেক্টরের লোকেশন দেখানো শেষে মেয়েদের টিম লিডিয়া সবাইকে জানিয়ে দেয় সেখানে গিয়ে তারা কি করবে এবং কি জিনিস তারা নিজেদের সাথে করে নিতে পারবে, তার সব কিছু আগামীকাল জানিয়ে দেওয়া হবে। ক্লাস শেষ করে সবাই তো অডিশন রুমে চলে যায়, কেননা ক্যাম্পেইনের লোকেশনে গিয়ে তাদের এক পৌরাণিক জাপানিজ চরিত্র রোরোপতির নামে একটা রোল প্লে করার কথা। তার মানে তাদেরকে ক্যাম্পে গিয়ে একটি উপন্যাস মঞ্চায়িত করতে হবে, এটাই তাদের প্র্যাকটিক্যাল ক্লাস। তাই নাটক রুমে সে রোল প্লে করার অডিশনই চলছিল। রোরোপত্রী চরিত্র অভিনয় করছিল কিকি নামের একটি মেয়ে। কিন্তু হঠাৎই রোরোপত্রী চরিত্র করতে থাকা মেয়েটার তার নাক থেকে রক্ত বেরোতে থাকে। সে তো অজ্ঞান হয়ে যায়। হঠাৎই নাক থেকে রক্ত অদ্ভুত কিছুর ইঙ্গিত হতে পারে, তবে হেরু এখানে অন্য কিছু ভাবে। এখানে হেরু কেকের বদলতে বিকল্প কাউকে ভাবতে থাকে, মানে রোরোপত্রী চরিত্র করাবে অন্য কোনো মেয়েকে দিয়ে। যেহেতু কেকি তো অসুস্থ হয়ে পড়ল, তখনই হেরু চোখ পড়ে রেনির দিকে এবং হেরু রেনিকেই রোরোপত্রী চরিত্রটি করার প্রস্তাব দেয়। অর্থাৎ 3 দিনব্যাপী ক্যাম্পে গিয়ে রোরোপত্রী চরিত্রে অভিনয় করবে রেনি। কি বাত! রিন তো দেখতে শুনতে বেশ সুন্দরী। রিন এমন পৌরাণিক জাপানিক চরিত্র মানানসই তো হবেই। আবার এই গল্পটাও তার অনেকবারই পড়া আছে, এজন্য রিনিও রাজি হয়ে যায় এই চরিত্রটি অভিনয় করার জন্য। এভাবে সেদিনের মতো স্কুলের সকল কাজবাজ শেষ করে সকলেই তো বাসায় ফিরে যাচ্ছিল হেঁটে। রিনিও যাচ্ছিল, সাথে ছিল নাইলা। তখনই তার পথ অনুসরণ করে মিক। রিনির সাথে হাসি ঠাট্টা করতে থাকে মিক। বোঝা যায় নাইলার পর মিকি রিনির সবচেয়ে কাছের বন্ধু। যাই হোক, হাসি তামাশা করতে করতে সেদিনের মতো বাসায় ফিরে যায় সকলে। সেদিনের ঘটনা আপাতত শেষ। পরের দিনের ঘটনা, দাদা সন্তোষের পরামর্শে পুরো দলকে ক্যাম্পেইন স্পটে আসার আগে তারা এই জায়গাটা একটা রিচুয়ালের ব্যবস্থা করবে। যেহেতু গ্রামবাসীদের মতে এই জায়গাটা মোটেও নিরাপদ নয়। অর্থাৎ সোজা বাংলায় আমরা যখন ঘরে জিন বা পরীর আসর ঠেকাতে তাবিজ বা মুরগির খাসির মতো অনেক কিছু ব্যবহার করি, তেমন আর কি। কিছু কাপড়ের থলিতে তাদের এমনই কিছু সামগ্রী দিয়ে সন্তোষ মাটিতে পুঁতে রাখে। হতে পারে মন্ত্রপত্র কোনো জিনিস এগুলো। এখানে সন্তোষ দাদা মিককে জানিয়ে দেয় তাদের আপাতত এখানে ক্যাম্প করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ভুলেও কেউ যেন এই পুঁতে রাখা এরিয়ার বাইরে না যায়। করা হুঁশিয়ারি রয়েছে এই বিষয়ে। তাছাড়া কোনোভাবেই এখানে পুঁতে রাখা এই জিনিসগুলো কিন্তু বের করাই যাবে না, সতর্ক থাকতে হবে। তবে এই জায়গাটা যে কতটা ভয়ঙ্কর এটা মিক সে রাত্রেই টের পায়, যখন সে আশেপাশে বারবারই অন্য কারো অবয়ব লক্ষ্য করতে থাকে। আসলে মিক এখানে একটি মহিলা অবয়ব দেখছিল বারে বারে। তবে এই সময় তো এগুলো পাত্তা দেওয়া যাবে না। মিক এগুলো নিজের ভুল মনে করে। সে তো ক্যাম্পেইনের জন্য প্রস্তুতি হচ্ছিল, কিন্তু সন্তোষকে না জানিয়ে মিক কিন্তু কারো কথায় আরও একটি বাড়তি কাজ করে ফেলে এখানে।
মিক করেছিল এখানে পুঁতের আকাশের জিনিসগুলোর উপর সে হলদে রঙের কিছু চাল ছিটিয়ে রাখে। বেশ অদ্ভুত। এখন মিক এগুলো কেন করলো, কার কথা মতো চাল ছিটালো, এই হলুদ রঙের চালগুলোর কি কাজ সেটা আপাতত বোঝা যাচ্ছে না। এভাবে তাদের রিচুয়ালের কাজ শেষ হয়। পরের দিন সময় মতো তাদের স্কুল বাস এসে পৌঁছে যায় লোকেশনে। সেখানে স্থানীয় দুজনের সাথে কুশল বিনিময় করে ব্রিজ পেরিয়ে সবাই ক্যাম্পেনের দিকে যেতে থাকে। কিন্তু যেতে যেতে ব্রিজের উপরে নদীর দিকে চোখ যায় রিনির। রিনি যেন এখানে অশরীরী কিছু একটা অবয়ব লক্ষ্য করতে থাকে। রিনি তো ভালো করে ফোকাস দেওয়ার চেষ্টা করছিল ওখানে কি, কিন্তু এমন সময় পেছন থেকে রিনিকে সামনে যেতে বলা হয়। সেদিকে না তাকিয়ে রিনি এগোতে থাকে, কিন্তু রিনির সমস্যার যেন মাত্র শুরু হলো। জেনে তারা ক্যাম্পেইন স্পটে গিয়ে নিজেদের মতো করে প্রার্থনা করতে থাকে। তখনই আরও একবার দুঃস্বপ্নের মতো অশরীরী কোনো একটা মহিলা রিনির মস্তিষ্কে প্রবেশ করে ফেলে। চরম ভয় পেয়ে মাটিতে পড়ে যায় রিনি। নাইনা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু বাকিরা হাসি তামাশা করতে থাকে, কারণ এমনি তো রিনিকে তারা দুর্বল এবং ভীতুই ভাবে। তবে একমাত্র ব্যতিক্রম নাইলা। এখানে নাইনা রিনকে জিজ্ঞাসা করে ব্রিজের উপর দাঁড়িয়ে কী দেখেছিল তখন। বারে বারে জিজ্ঞেস করেছিল, কিন্তু রিন তাকে কিছুই বলে না। ঠিক এমন সময় তাকে ডাক দেয় কিকি নামক সেই মেয়েটা, যে কিনা স্কুলে রোরোপুত্রীর অডিশন দিচ্ছিল। কিকি জেনে যায় রিনকে এই রোলের জন্য নেওয়া হয়েছে, তাকে রোরোপুত্রী চরিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। কিকি তো প্রচণ্ড রেগে যায়, হিংসে করে সে চরিত্রের কস্টিউম রিনিকে দেয়। ওই কাপড়টা দিয়েছিল যে কাপড়টা পরে রিনি এখানে অভিনয় করবে। এদিকে মেয়েদের টিম লিডার লেদিয়া, যেখানে কারো যার অনুমতি নেই সেখানে বোর্ডটা নিয়ে দিচ্ছিল। তবে এটা করতে যাওয়ার সময়ও সে মহিলার অভাব দেখতে পায়। লিডিয়া এখানে সে মহিলার অভাবটা দেখতে পায় এই জঙ্গলের ভেতর ঐতিহ্যবাহী পোশাক পরা এক নারী। তবে লিডিয়া এই মহিলাকে অনুসরণ করতে করতে সে বেরিয়ে গিয়েছিল সীমানার বাহিরে, যে সীমানাটা করে দিয়েছিল দাদা সন্তোষ। দাদা সন্তোষ কিন্তু প্রখরভাবে নিষেধ করেছিলেন এই এরিয়ার বাইরে যাওয়া যাবে না। লিডিয়া এখানে আসা মাত্রই তার চারপাশটার হঠাৎ ভয়ানক রকমের অন্ধকার হয়ে যায়। ভয় পেয়ে যখন অকেটকিতে মিককে কল করেছিল লিডিয়া, কিন্তু তখনই অকেটকির ওপার থেকে মিকের বদলে ভেসে আসে এক ভয়ানক কণ্ঠ। লিডিয়াকে কর্কশ ভাষায় বলে, তোমাদের কারোরই এখানে থাকার অনুমতি নেই, খুব দ্রুতই এই এলাকা ছেড়ে বাসায় ফিরে যাও। লিডিয়া তো ভিন্ন জগতের মধ্যে কেমন যেন স্বপ্নের মতো। তার মাথায় হাত দিয়ে লিডিয়া তো ভয়ে চরম আতঙ্কে বসে পড়ে। সে কি দেখলো, কি ঘটলো তার সাথে, আবার এখানে থাকা ক্যাম্পটাও যেন অদৃশ্য হয়ে গেছে। সবকিছু একটা স্বপ্নের মতো ঘটল। অন্যদিকে ক্যাম্পের কাজ করছে রিনি। ঠিক এমন সময় সে তার তাঁবুতে এক মহিলার অবয়ব দেখতে পায়। কৌতূহলী হয়ে তাঁবু সরাতে যাচ্ছিল, তখনই তার বান্ধবী তাকে লাঞ্চের জন্য ডাকে, কিন্তু রিন তবুও তাঁবুটা সরায়। তবে তখন আর ভিতরে কাউকে সে দেখতে পায় না। ওদিকে লিদিয়ার কাছে পৌঁছে যায় মিক। লিদিয়া বলে, এখানে তাঁবু দেখেছি, কিন্তু তার জন্য হঠাৎই অদৃশ্য হয়ে গেছে। মনে হচ্ছে জায়গাটা সত্যই রহস্যময়। মিক লিদিয়াকে ক্যাম্পে পাঠিয়ে দিয়ে সে নিজেই এই জায়গাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তার সাথে থাকা সে চালগুলো ছড়িয়ে দেয় হলুদ রঙের চাল। কিন্তু এরই মধ্যে মিকের উপরও একটি সাপের আক্রমণ দেখা যায়, বেশ বড়সড় একটি কালো রঙের সাপ। তবে মিক কিন্তু ছুরি দিয়ে এটাকে আঘাত করে, কিন্তু দেখা যায় আঘাতের পর এটা যেন একাই অদৃশ্য হয়ে যায়। এভাবে ধীরে ধীরে চারপাশে গুমোট এক পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু এখনও ক্যাম্পের ভয়াবহতা সেভাবে পৌঁছায়নি। মানে এখনও অনেক স্টুডেন্ট জানতে পারেনি এখানে ভয়ানক কিছু ঘটে চলেছে। সবাই যাতে ভয় না পেয়ে যায়, তাই যারা ভুক্তভোগী, যারা অলৌকিক ঘটনার শিকার হয়ে গেছে ইতিমধ্যে, তারা এই ঘটনাগুলোকে নিজেদের মধ্যেই গোপন রেখে দেয়। তবে রহস্যময় স্থানের সবচেয়ে ভয়াবহতার সবচেয়ে বড় প্রভাবটা পড়েছিল রিনের উপর। এদিকে ক্যাম্পেইনের কাজবাজ শেষে বাথরুমে যায় রিন। তবে বাথরুম শেষ করে যখন সে বের হবে, সে বাথরুমের পাশের রুমে একটি কান্নার আওয়াজ শুনতে পায়। মানে পাশে যে বাথরুমটা আছে তার ভেতর। রিন তো খুবই সরল টাইপের মেয়ে, সে ভেবে বসে কেউ হয়তো ভয়ের কারণে এখান থেকে বের হতে পারছে না। তাই রিন সে দরজার বাইরে গিয়ে তাকে বেরিয়ে আসতে বলে। তবে দরজা খোলা মাত্রই রিন দেখতে পায় সেখানে তো কেউ নেই। কিন্তু যখন সে আবার ফিরে যেতে থাকে, তখন বাথরুমের আয়নাতে দেখা যায় এক মহিলা দাঁড়িয়ে আছে তার পেছনে। তবে রিন যখন পেছনে ঘুরে তাকায়, তখন তো কেউ ছিল না ওখানে। কিন্তু দরজার বাইরে একটা লাল রঙের আংটি পরে আছে এটা দেখা যায়। লাল পাথর বসানো একটি আংটি, স্বর্ণের মতো আংটি এটি পরে আছে ওখানে। তবে রিন যেন কেমন বশীভূত হয়ে যায়, সে আংটিটা হাতে নিতে যায়। কিন্তু রিন যখন এই আংটিটা হাতে নিতে যাবে, তখন একটু আগে মিককে ভয় দেখানো সে সাপটা রিনের হাতে ছবল দেয়। যদিও এতে তার শারীরিক কোনো ক্ষতি হয় না, কিন্তু ভয়ে হাত পা যেন ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। রিন তো এখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন আরও একবার একা একা এসে বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। এখানে উলটপালট কিছু ঘটনা ঘটলো, এগুলো কিন্তু অদৃশ্য কোনো শক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এমন ভয়াল অনুভূতি নিয়েই ক্যাম্পে ফিরে আসে রিন। এখন তার দৌড় প্রতিযোগিতার সময়, তাই একটু আগে ঘটে যাওয়া ভয়াল ঘটনাগুলোকে আপাতত পাশ কাটিয়ে সে পুরো ফোকাস দেয় খেলায়। তবে অদ্ভুত হলো, এই খেলায় কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় রিন জয়ী হয়। ভালোই পারফর্ম করতে পেরেছিল রিন। এদিকে দৌড়ের এই পুরো বিষয়টা ক্যামেরায় বন্দি করেছিল চান।
তবে রিনের ছবিতে অস্বাভাবিক কিছু একটা দেখতে পায় চান। চান যখনই তার ক্যামেরাতে রিনের ছবিটা জুম করে এবং দেখা যায় তার পেছনে আবছাভাবে দাঁড়িয়ে আছে একটি মহিলা। এই মহিলার চেহারা দেখা যাচ্ছে বেশ অদ্ভুত ছায়ামূর্তি। তবে বিষয়টা চান আপাতত কাউকে জানায় না, কিন্তু লিদিয়া এসে এখানে সবাইকে বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সকল ভৌতিক ঘটনা। লিদিয়াকে কথা বলতে দেখে মিকও এখানে চলে আসে, কারণ লিদিয়া যদি সবাইকে তার ভয়ানক ঘটনাগুলো বলে দেয় তাহলে ক্যাম্পেইন থেকে সকল স্টুডেন্টরা চলে যাবে। এখানে মিক পুরোপুরি কথা ঘুরিয়ে নেয় এবং লিদিয়াকে বলে তুমি যা যা দেখেছ সবই তোমার ভুল। মানে লিদিয়া যা দেখেছে তা লিদিয়ার ভুল, এটাই মিক বলতে চাচ্ছিল। এখান থেকে মিক হেরুকে সাথে করে নিয়ে সেই জায়গাটা দেখতে যায় যে জায়গাতে মিক একটি সাপকে হত্যা করেছে এবং লিদিয়াকে সাবধান করা হয়েছিল, এখান থেকে চলে যেতে বলা হয়েছিল। মিক হেরুকে সবকিছু খুলে বলে এইখানে এই ঘটনা ঘটেছে, এখানে আমি সাপ দেখেছি, জায়গাটা কিন্তু সত্যই ভুতুরে হেরু। কিন্তু হেরু মিককে অবাই দেয়। হেরু মিককে ক্যাম্পে পাঠিয়ে দিয়ে নিজে এখানে হলুদ চাল ছেটাতে থাকে এবং রিচুয়াল করতে থাকে। বোঝাই যাচ্ছে হেরু অনেক চতুর। তবে তখনই ভয়ঙ্করভাবে হেরুর মুখ থেকে সেই হলুদ চালগুলো বের হতে থাকে। একাই বের হচ্ছিল চালগুলো তার পেটের ভেতর থেকে। তবে এই ঘটনা মোড় নেয় এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ অবস্থায়। হেরু কেমন যেন এখানে কোনো অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারল। হেরু আপাতত এখান থেকে সরে পড়ে। এদিকে ক্যাম্পেইনের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ধীরে ধীরে হয়ে যাচ্ছে। একটা ওয়ার্ড গেমে মাদা নামক একটি ছেলেকে দায়িত্ব দেওয়া হয়। এখানে প্রতিটা দল রেডি আছে তারা ক্লাস করার জন্য, কিন্তু তখনই মাদার শরীরে বশ করে অদৃশ্য কোনো শক্তি। মনে হচ্ছে পজেসড। প্রথমে উদ্ভট কিছু অঙ্গিভঙ্গি করে মাদা এবং সবাইকে উদ্দেশ্য করে 3টা ভয়ানক শব্দ বলে, রক্ত, খুন এবং প্রতিশোধ। তবে তার চেয়ে একটি ভয়ঙ্কর কাজ করে বসে। মাদা সবার সামনে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। সে কিন্তু পড়েছিল ঝর্ণার পাথরের উপর, হাত পা ভেঙে গিয়েছে, রক্তাক্ত শরীর নিয়ে আবার উঠে বসে মাদা। সবার সামনে পাথরে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে। ঘটনার ভয়াবহতা সবাইকে ঘাবড়ে দেয়। কি হয়ে গেল, এটা কি হচ্ছে তাদের সাথে? এভাবে দ্রুত মাদাকে ক্যাম্পে ফিরত আনা হয়। ক্যাম্পে হয়ে হুল্লোড়, আতঙ্ক এবং কান্নাকাটি করছিল সকলে। হেরু ফিরে এলে তাকে সবকিছু খুলে বলা হয়। তখন হেরু বশ হয়ে যাওয়া মাদার সামনে কিছু মন্ত্র পড়তে থাকে, যার কারণে মাদার ভেতরে থাকা অদ্ভুত সত্তা হেরুকে অনেক কিছু বলতে থাকে, যেমন তুমি কি করছো, কেন করছো, এই সমস্ত কথা। আচ্ছা, এখানে কি হেরুর কবিরাজিটা লক্ষ্য করতে পেরেছেন? যাই হোক, এখানে মাদার এক হাত ধরে বসেছিল রিনি, চেপে ধরে আছে। কেমন যেন উদ্ভট আচরণ করছিল মাদা। সকল স্টুডেন্টরা কিন্তু আতঙ্কিত অবস্থা একেবারে। হেরু যখন মন্ত্র পড়ছিল তখনই রিনি আরও একবার সে মহিলার অবয়ব দেখতে পায়। রিনি ভয় পেয়ে মাদার হাত ছেড়ে দিয়ে সেখান থেকে উঠে যায় এবং নিজের তাঁবু থেকে শুয়ে পড়ে লুকিয়ে। আসলে রিনি কিন্তু খুবই ভয় পাচ্ছে এখানে মহিলাকে দেখে। কিন্তু দেখা যায় তাঁবুর মধ্যে আগে থেকে অপেক্ষা করছিল সে মহিলা। রিনি যখনই কম্বলটা মুড়ে নিয়ে ঘুমাতে যাবে তখনই সেখানে থাকা সে মহিলা অবয়বটা তাকে জড়িয়ে ধরে পেছন থেকে। খুবই জোরে চিৎকার করে উঠেছিল রিনি, কিন্তু ততক্ষণে তার হাতে পুরোপুরি বশ হয়ে যায় রিন। মানে এই মহিলাটা রিনকে একেবারে বশ করে ফেলেছিল। তাছাড়া এটা কিন্তু স্বাভাবিক কোনো মানুষ নয়। এখানে রিনি পজেসড। ঝামেলা একটার পর একটা যেন লেগে আছে। এখানে দায়িত্বরত ক্যাম্পের লিডার এবং স্টুডেন্টরা কিন্তু সবাই কিন্তু কোলাহল, একেবারে আতঙ্কিত অবস্থা। এখানে রিনের ভেতরে থাকা অশুভ শক্তিটার তাণ্ডব যেন বাড়তেই থাকে। রিনির উপর অনেক কিছু করেও, অনেক বুঝিয়েও তার উপর নিয়ন্ত্রণ করা কিন্তু একদমই সম্ভব হচ্ছে না। মানে রিনি কারো কথাই শুনছে না। এমনকি তার বেস্ট ফ্রেন্ড নাইলাও এটা বুঝতে পারে রিনির ভেতরে কিছু একটা আছে। রিনির পরে কি পজেসড হয়? মাদা তো আগে থেকে পজেসড। এভাবে এক দুজনের প্রভাবে ধীরে ধীরে অনেকের মধ্যে এই বশীকরণটা এই ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। সবাই যেন বশ হয়ে যাচ্ছিল। ক্যাম্পে থাকা সিংহভাগ মানুষ কিন্তু পজেসড। মনে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের ওপর অদৃশ্য কোনো শক্তির নিয়ন্ত্রণ চলছে। সবাই উন্মাদ, পাগল পড়া অবস্থা, একেবারে ছটপট করছিল। অবস্থা এত বাজে হয়ে যাওয়ায় দাদা সন্তোষকে এখানে আসতে বলা হয়। তবে সন্তোষ কিন্তু এসেছিল এখানে। সে যতটুকু জানে তাদেরই চল আরম্ভ করে। প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পরে সন্তোষ দ্রুত সবাইকে এখান থেকে চলে যেতে বলে। সন্তোষ বলেছিল, আমার দেয়া সীমানার বাহিরে কেন গেলে তোমরা, আর এখান থেকে এখনই চলে যাও দ্রুত তোমরা। সবাই এতে রাজি হয়, কিন্তু বেঁকে বসে হেরু। সে আবারও পরিস্থিতি সামাল দিতে পারবে এই বলে সবাইকে এখানে থাকতে কনভিন্স করে ফেলে। মানে হেরু এখান থেকে যাবে না। হেরুর উদ্দেশ্য কি এখান থেকে কিন্তু কিছুটা সন্দেহজনক লাগা শুরু হয়, যা বোঝা যায় আর একটু পরেই। দেখা যায় সবার অগোচরে হেরু চলে যায় ট্রিটমেন্ট ক্যাম্পে, যেখানে মাদাকে শুয়ে রাখা হয়েছে। বশ হয়ে যায় মাদার শরীরে। সে হলুদ চাল ছিটিয়ে তার মধ্য থেকে একটি আত্মাকে বের করে আনে। মানে মাদার সাথে যে শক্তিটা রয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল হেরু। মাদার ভেতরে থাকা অপ্রাকৃতিক শক্তি হেরুকে বলে, আমাকে কেন ডেকেছিস বল, কি চাস তুই? তখনই হেরু একটি পাথরের কথা বলে, মানে একটি বিশেষ আংটি, যাকে পরশ পাথর বলা হয়।
হেরু পরশ পাথরের জন্যই এখানে এসেছে এবং সকল ছাত্রদের এখানে এনেছে সে তার রিচুয়াল করে সে পাথরটা সংগ্রহ করবে বলে। হেরু এখানে জানতে চাই সে পাথরটা কোথায় আছে, আমি ওটা জানতে চাই। অর্থাৎ শুরু থেকে এখানে আসার প্ল্যান হেরুরই ছিল। সে কোনো একভাবে জানতে পেরেছিল সে মূল্যবান পাথরটা এখানেই আছে, সেটা পাওয়ার জন্যই তো এত কিছু করেছে হেরু। ভাইরাসের মতো সকলের মধ্যে জন্য অদৃশ্য শক্তির প্রভাব ছড়িয়ে পড়ে। কেউ ছোটাছুটি করছে, কেউ তো খামচে নিজের মুখই ছিঁড়ে ফেলছে। সব মিলিয়ে অনেক বাজে একটা অবস্থা। তাই দাদা সন্তোষ আবারও একবার এসে বললে, তোমরা এখনো চলে যাচ্ছ না কেন? তখনই চান দাদাকে হেরুর উপর তার সন্দেহের কথা বলে, কারণ চান হেরুকে দেখেছিল সে বসে আছে এবং তাকে জড়িয়ে আছে একটি বিশাল আকৃতির সাপ। হেরু জন্য কিছু একটা রিচুয়াল করেছিল ওখানে। এই কথা শোনা মাত্র চাঁদকে সাথে করে সন্তোষ চলে যায় জঙ্গলের মধ্যে। যে দেখে তাদের উৎসর্গ করার জন্য যে জিনিসগুলো মাটিতে পুঁতে রেখেছিল, মানে যে টোপলাগুলো সন্তোষ দাদা পুঁতে রেখেছিল তার উপরে হলুদ চাল ছিটানো, যা থেকে হেরুর উদ্দেশ্য বুঝে যায় সন্তোষ। দাদা আরও বুঝতে পারে সে পাথর হাত করার জন্য এই সব কিছু মূলত হেরুর চক্রান্ত। অন্যদিকে সে মহিলা অবয়ব রিনের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নেয়। একটা সময় তার সাথে সরাসরি কথা বলা শুরু করে। অর্থাৎ রিনের উপর প্রভাব বিস্তার করা জিন বা অশুভ শক্তি আর কেউ না, বরং এটা স্বয়ং রোরপুত্রী, যার রোল প্লে করে তার অডিশন দিচ্ছিল। আর এই রোলটা প্লে করেছিল কিন্তু রিনি। কিকিকে কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল, মানে কিকির নাক দিয়ে রক্ত বের হলো, এটা কিন্তু এই মহিলা রোরপুত্রীর কাজ। মানে রোরপুত্রী নিজে চেয়েছিল তার অভিনয়টা করুক রিনি। এখানে রোরপুত্রী জানাই কিভাবে তার ভালোবাসার মানুষই তাকে হত্যা করেছিল। তাই তার দাবি হলো রিন যাতে নাটকে তার রোলটা প্লে করে, সে নিজের রোরপুত্রী সাজে। যখন রিনি এই নাটকটা করবে তখনও রোরপুত্রী তার শরীরেই থাকবে। তবে বাস্তবে যেহেতু তার ভালোবাসার মানুষটাকে মেরেছিল, তাই নাটকে সে তার প্রেমিক চরিত্রকে মারবে। মানে রিনি যখন রোরপুত্রী সেজে অভিনয় করবে, তার নায়ক যে থাকবে তাকেই হত্যা করবে রোরপুত্রী, এবং এভাবে তার প্রতিশোধ পূর্ণ করবে। আর এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো এই একই রকমের চুক্তি হেরু রোরপুত্রীর সাথে করেছিল শুধুমাত্র সে অমূল্য পরশ পাথরটি পাবার জন্য। আর সে পাথরটা আর কিছু না, বরং রিনির হাতে থাকা সে আংটিটাই সে পরশ পাথর, যেটা রোরপুত্রী তাকে দিয়েছিল কিন্তু বাথরুমের ওখান থেকে। এই আংটিতে থাকা পাথরটার বেশ গুণ আছে। এই পাথর দিয়ে যে কাউকে বশ করা যেত। তাছাড়া এই পাথর সাথে রাখলে নাকি অনেক আয় উন্নতি হয়। এটা জিনদের আংটি। সেটা হাত করার জন্য হেরু কিন্তু এই প্ল্যান করেছে, সকল শিক্ষার্থীদেরকে এখানে এনে ক্যাম্পেইন করেছে স্কাউটের নাম দিয়ে। যাই হোক, এভাবেই গল্প শেষ ভাগে চলে আসে। এখানে স্কাউটের নিয়ম মতোই নাটক পেলে হয়, যেখানে রিরি কিন্তু রোরপুত্রী সেজে অভিনয় করছিল এবং তার প্রেমিকের রোল করছিল মিক। বুঝতে পারলেন আসলে হেরু তো ইচ্ছা করে এই নাটক মঞ্চায়িত করবে জিনদের অলৌকিক ক্ষমতার আংটিটা হাতাবার জন্য। আবার এখানে রোরপুত্রীরও কিন্তু একটা ইচ্ছা আছে, তার ইচ্ছা মতোই কিন্তু নাটক হচ্ছে এখানে। তাহলে দুজনের উদ্দেশ্য এখানে লক্ষণীয়। তাই দেখা যায় নাটকের শেষে রিনির শরীরে থাকা রোরপুত্রী এবং প্রেমিক চরিত্রে অভিনয় করা মিককে ছুরি মেরে দেয়, এবং তার প্রতিশোধ পূর্ণ হয়ে যাওয়ায় রোরপুত্রী রিনির শরীর থেকে বেরিয়ে আসে। এদিকে বেরিয়ে যাওয়ার পর মিককে রক্তাক্ত অবস্থা দেখে রিন কাঁদতে থাকে। এখানে বসে থাকা শিক্ষার্থীরা কিন্তু পজেস ছিল তখন, তারা কিন্তু উন্মাদের মতো নাটকটা মঞ্চায়িত করছিল। আবার এখানে হিরো কিন্তু রোরপুত্রীর কাছে সে আংটিটা চায়, পরশ পাথরটা। তখন রোরপুত্রী আঙ্গুলের ইশারায় রিনিকে দেখিয়ে দেয়, অর্থাৎ আংটিটা তো এখন রিনির কাছে আছে, তাই হিরো যেন রিনির কাছ থেকে ওটা নিয়ে নেয়। হিরো কিন্তু রিনির কাছে আংটিটা চেয়েও ছিল, কিন্তু রিনি এই সব কিছু থেকে মুক্তি পেতে আংটিটা আগুনের মধ্যে ছুঁড়ে মারে। আগুনে পুড়ে যায় সে মন্ত্রপত আংটিটা। এমন এক আশ্চর্য ধরনের শক্তি হাতে থাকার পরেও এই জিনিসটার উপর রিনির কোনো লোভ না দেখে রোরপুত্রী কিন্তু রিনিকে আরও পছন্দ করতে থাকে। সে রিনিকে বলে, আমি আমার কাজের জন্য সঠিক মানুষকে নির্বাচন করি, তুমি যেখানেই থাকো আমি সবসময় তোমাকে রক্ষা করব। আর হিরোর ব্যাপারে এটা বলে যায় সে আজ থেকে এটাই ভাববে সে আসলে আংটিটা পেয়েছে, যদিও বাস্তবে সে পায়নি। তার মানে হিরো পাগল উন্মাদ হয়ে যাবে। এই কথাটা বলে রিনিকে জড়িয়ে ধরে রোরপুত্রী এবং অদৃশ্য হয়ে যায়। এখানে বশীভূত হয়ে থাকা সকল শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক চেতনা ফিরে পায় এবং এভাবেই ভয় এবং অভিজ্ঞতাকে সঙ্গী করে তাদের স্কাউট ক্যাম্পেইন শেষ হয়। এখন 2023 সাল, সে ঘটনা 7 বছর পেরিয়ে গেছে। হিরোর কোনো খোঁজ আর তেমন পাওয়া যায়নি। এছাড়া বাকিরা মোটামুটি স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছে, কিন্তু একজন মানুষ যে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, সে হলেন রিনি, যাকে প্রতি বছর একবার হলেও সে জঙ্গলে যেতে হয় এবং সে ভয়ানক জিন রোরপুত্রী তার শরীরে ঢুকে তার সাথে সময় কাটাতো, যা চলমান এখনো পর্যন্ত। হ্যাঁ, মুভির গল্পটা এখানেই শেষ, তবে বাস্তব এখনও চলমান, কিন্তু এর প্রভাব তাদের জীবন থেকে এখনও যায়নি। তাই তো গল্পের শেষে সেই ঘটনার বাস্তব চরিত্রদের ইন্টারভিউ দেখানো হয়। এখানে বাস্তবে রিনি কিছু কথা বলতে থাকে, বলতে বলতে এক পর্যায়ে রিনি জানিয়ে দেয় রোরপুত্রী বা সেই সম্প্রদায়ের জিন
আমাকে তারা যতটা অনুমতি দিয়েছে ঘটনা বলার আমি ততটুকুই বলেছি, এবং সেই ততটুকু গল্প নিয়েই মুভি তৈরি করা হয়েছে। মানে এতক্ষণ মুভির গল্প যা ঘটল এটাই শুধু বলার অনুমতি আছে। এখানে আরও অনেক অজানা গল্প রয়েছে যেটা মুভিতে বলা হয়নি বা প্রকাশ করা হয়নি, যেটা হয়তো সামনের কোনো মুভিতে দেখানো হবে। এর বাইরে বেশি কিছু বলতে চাই তখন ইন্টারভিউ রুমে লাইট বন্ধ হয়ে যায়। এটা কিন্তু সত্য, লাইট বন্ধ হলো। তাই রিনিয়ার ঘটনা আর বাড়াই না, এবং এভাবে শেষ হয় বাস্তব থেকে তুলে আনা বশীকরণের মাধ্যমে এক আত্মা বা জিনের প্রতিশোধের ভয়ঙ্কর গল্প। মূলত এই ঘটনার ভয়ঙ্কর চরিত্রগুলো হলো জিন জাতি, যারা ওই ক্যাম্পেইন করা স্থানে শত শত বছর যাবৎ বসবাস করে আসছে। সেখানে বসবাস করা জিন জাতির রাজকন্যা রোরপতির সত্য ঘটনা এতক্ষণ শুনলেন। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে শেয়ার করিয়েন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।